আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে মাখরাজ। আমরা ইনশাআল্লাহ আজকে সবগুলো মাখরাজ এই ক্লাসের মাধ্যমে শেষ করব। তো মাখরাজ কাকে বলে? মাখরাজ হচ্ছে উচ্চারণের স্থান, অর্থাৎ আমরা যে একটি হরফ উচ্চারণ করি সেই উচ্চারণের যে আওয়াজ বা সেই উচ্চারণের যেটা আমরা শুনতে পাই আওয়াজ, সেই আওয়াজের যে স্থান অর্থাৎ উচ্চারণের যে স্থান সেটাই হচ্ছে মাখরাজ। এটি একটি আরবি শব্দ। এক কথায় যদি আমি উত্তর দেই তাহলে বলতে হবে উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আমরা এদিকে যদি খেয়াল করি তাহলে দেখবো এখানে লেখা আছে উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আর মাখরাজ কয়টি? মাখরাজ হচ্ছে মোট 17টি। আরবি হরফ মোট 29টি, মাখরাজ 17টি। অর্থাৎ এখানে হয়তো কারো প্রশ্ন থাকতে পারে যে আরবি হরফ আমরা জানি 29টি, তাহলে 29টি হরফের জন্য 29টি মাখরাজ হওয়ার কথা, তাহলে এখানে 17টি কেন? অনেক মাখরাজ বা অনেকগুলো হরফ একই মাখরাজ থেকে উচ্চারিত হয়, অর্থাৎ একই জায়গা থেকে উচ্চারিত হওয়ার কারণে মাখরাজের স্থান অর্থাৎ হরফের উচ্চারণের স্থান অনেকগুলো এক হওয়ার কারণে 29 হরফ গিয়ে 17টি মাখরাজ হয়েছে, অর্থাৎ 17টি স্থান হইতে মাখরাজ বা হরফ উচ্চারিত হয়। তো এভাবে আমরা শিখবো ইনশাল্লাহ। প্রথম যে মাখরাজ এটি হচ্ছে 1 নম্বর মাখরাজ। 1 নম্বর মাখরাজ কি? হলকের শুরু হইতে। হামজা হা, হামজা হা। হলক কাকে বলে? হলক হচ্ছে কণ্ঠনালী, কণ্ঠনালীকে হলক বলে। কণ্ঠনালীর শুরু হইতে একদম শুরু অংশ থেকে হামজা হা, হামজা হা। এই হামজা হা এই দুটি হরফ হচ্ছে হলকের শুরু হইতে অর্থাৎ কণ্ঠনালী শুরু হইতে উচ্চারিত হয়। তবে দুটি হরফের উচ্চারণ আবার এক হবে না, যদিও মাখরাজ এক অর্থাৎ স্থান এক, কিন্তু দুটি হরফের উচ্চারণ ভিন্ন ভিন্ন। যেমন হামজা, হামজা হা, দুটি হরফের উচ্চারণ ভিন্ন ভিন্ন। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে। আইন হা, আইন হা। এই দুইটা হরফ হলকের মধ্যখান হইতে উচ্চারণ হবে, অর্থাৎ কণ্ঠনালীর যে মাঝখান আছে সেখান থেকে উচ্চারণ হবে আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে। গইন খ, গইন খ। এই যে হামজা থেকে খ পর্যন্ত আমরা পড়েছি, এখানে হরফ উচ্চারণ করেছি 6টি, কিন্তু মাখরাজ এসেছে 3টি। প্রতিটি মাখরাজ থেকে 2টি করে হরফ এসেছে। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। জিহ্বার গোড়া একদম জিহ্বার যে গোড়ার অংশটা আছে সেই গোড়ার অংশটা উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে কফ, কফ। আমরা যদি ইচ্ছাকৃতভাবে জিহ্বার গোড়াকে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগানোর চেষ্টা করি হয়তো আমরা বিষয়টা বুঝতে পারবো না বা আমরা ওইভাবে উচ্চারণ করতে পারবো না। মাখরাজ আয়ত্ত করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আওয়াজ শুনে শুনে, অর্থাৎ আমি এখানে ভিডিওতে আপনাদেরকে আওয়াজ করে উচ্চারণ করে বলে দিচ্ছি, এরকম ভাবে আপনি যদি আপনার কোন উস্তাদের কাছ থেকে সরাসরি পড়তে চান বা আপনার পাশের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শুনে শুনে মুখস্থ করতে পারেন। অর্থাৎ এক কথায় আওয়াজ শুনে শুনে কারো উচ্চারণ শুনে শুনে আয়ত্ত করাটা সহজ হয়, খুব খুব সহজ হয়। তারপরে মাখরাজটা জেনে রাখা অতি উত্তম। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া কান বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। এই যে কাফ, এটিকে মধ্যখান পেঁচানো কাফ বলা হয়, আবার কেউ কেউ এটাকে বড় কাফ বলে, বড় কাফ। এটার উচ্চারণ স্বাভাবিক উচ্চারণ, নরমাল উচ্চারণ কাফ। আর এটা হচ্ছে কফ, 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 কাফ, কফ, কাফ। দুটি হরফের উচ্চারণ কিন্তু ভিন্ন ভিন্ন, একটু খেয়াল করি। এটা হচ্ছে কফ আর এটা হচ্ছে কাফ। আচ্ছা, 6 নম্বর মাখরাজ
জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। জিম শিন ইয়া, জিম শিন ইয়া। এখানে বলে দিচ্ছে যে প্রকাশ থাকে যে জিহ্বার মধ্যখান 3 ভাগে বিভক্ত। গোড়ার ভাগে জিম, জিম অর্থাৎ গোড়ার ভাগ থেকে জিম উচ্চারণ হয়, তারপর হচ্ছে শিন শিন, তারপর ইয়া ইয়া। মাখরাজ একই একই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, কিন্তু প্রতিটি হরফের উচ্চারণ ভিন্ন ভিন্ন। উচ্চারণ ভিন্ন ভিন্ন কিন্তু মাখরাজ এক। হরফ ভিন্ন হওয়ার কারণে হরফের উচ্চারণ ভিন্ন কিন্তু মাখরাজ এক। তারপর হচ্ছে 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ দদ। দদ একটু উচ্চারণে মোটা হয়, খেয়াল করব আমরা। দদ এবং দাল কখনোই একসাথে করে ফেলবো না, দদ দাল থেকে একটু মোটা। 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। এগুলো সহজ। তারপর হচ্ছে 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগার তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন নুন। 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র র। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত। এটা হচ্ছে ত, ত একটু মোটা। তারপর দাল দাল, তা তা। এই যে দাল, তারপরে এখানে ত পড়েছে, ত এবং দালের মধ্যে কিন্তু অর্থাৎ এই যে 29টি হরফ, এই 29টি হরফের কোনো একটি হরফ অন্য হরফের সঙ্গে কখনোই একই উচ্চারণ হবে না, প্রতিটি হরফের উচ্চারণ ভিন্ন ভিন্ন। এটি হচ্ছে দদ। তারপর এটি দাল। অনেকে আবার তা ত উচ্চারণ করতে একটু কষ্ট হয় অনেকেরই। তা একদম নরমাল পাতলা আওয়াজ হবে, আর ত একটু মোটা আওয়াজ হবে, মুখ ভর্তি আওয়াজ হবে। ত ত। 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার দিকে লাগাইয়া সদ সদ, সিন সিন সিন, জা জা। 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ জ, রাল থা জ রাল। রাল একটু পাতলা, জ একটু মোটা। তারপর হচ্ছে থা। থা এবং সিনের মধ্যেও আমাদের অনেক সময় উচ্চারণে ভুল হয়। সিন থা থা, সিন বলার সময় একটা এরকম একটা আওয়াজ হবে সিন, আর থা থা বলার সময় একদম হালকা পাতলা ভাবে থা থা। 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা 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 ফা। 15 নম্বর মাখরাজ, 2 ঠোঁট হইতে ওয়াও ওয়াও বা বা মিম উচ্চারিত হয়। ওয়াও উচ্চারণ করার সময় কি করতে হবে? ঠোঁট একটু গোল করিয়া মুখ খোলা রাখিয়া, অর্থাৎ ঠোঁট গোল হবে কিন্তু দুই ঠোঁটের মাঝখানে মুখের যে অংশটুকু এটুকু একটু খোলা থাকবে। ওয়াও ওয়াও। তারপর হচ্ছে বা, ঠোঁটের ভিজাই ভিজাই বা বা, মানে 2 ঠোঁট একসাথে লাগিয়ে বা বা বা। তারপর হচ্ছে মিম মিম মিম, ঠোঁটের শুকনা জায়গায়। এখানে বলছে ঠোঁটের ভিজাই ভিজাই, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আমাদের ঠোঁটের যে ভিতরের অংশটুকু একটু ভিজা ভিজা থাকে সবসময়, ওই জায়গা থেকে বা উচ্চারণ হবে বা বা। আর মিম 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 উচ্চারণটা হবে আমাদের ঠোঁটের যে ভিতরের অংশ না বাহিরের অংশ, যে জায়গাটুকু একটু শুকনা থাকে
স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই ঠোঁটের যে অংশটুকু প্রথমে দেখা যায়, এই অংশ থেকে উচ্চারণ হচ্ছে মিম, মিম। 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়। এখানে মদের হরফ দেয়া হয় নাই, মোটামুটি যতগুলো আমরা মদ উচ্চারণ করব বা পড়বো সামনের ক্লাসগুলোতে, তখন আমরা বুঝতে পারবো যে মদগুলো 16 নম্বর মাখরাজ থেকে উচ্চারিত হচ্ছে। তারপর আমি যদি একটু উচ্চারণ করে বলি, যেমন বা, বু, বি, এক আলিফ মদ আছে যে জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও, পেশের বাম পাশে যজমলা ইয়া। এভাবে যদি আমরা পড়ি বা, বু, বি, এই মদগুলো কি হচ্ছে 16 নম্বর মাখরাজ থেকে উচ্চারণ হচ্ছে। তারপর হচ্ছে 17 নম্বর মাখরাজ। 17 নম্বর মাখরাজ কি? নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয়, অর্থাৎ আমরা যে গুন্নাহগুলি করি এই সবগুলো হচ্ছে নাকের বাসি থেকে উচ্চারিত হয়, আর এটি 17 নম্বর মাখরাজ। যেমন আন্না, ইন্না, উন্না, এই টাইপের যে গুন্নাগুলো আছে, এই গুন্নাগুলো 17 নম্বর মাখরাজ থেকে উচ্চারিত হবে। মদ কি, গুন্নাহ কি, এগুলো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব, যে মদ কাকে বলে, গুন্নাহ কাকে বলে, মদ কত প্রকার, গুন্নাহ কত প্রকার, ওইগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করব। আর এই ক্লাস যদি কেউ নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পিছনের ক্লাসগুলো আপনি ধারাবাহিকভাবে দেখে আসবেন, তাহলে আপনার জন্য এগুলো বুঝতে সহজ হবে। আর আপনার পরিচিত পরিজন যারা আছেন, যারা সহি শুদ্ধভাবে কোরআন পড়তে চাচ্ছেন কিন্তু সময়ের স্বল্পতার কারণে কোথাও গিয়ে বা ধারাবাহিকভাবে কারো কাছে পড়ে পড়ে শেখার সময় হচ্ছে না, যদি এমন হয় যে আপনি ভিডিওগুলো তাকে শেয়ার করে দেন, উনি ওনার সময় মতো যখন উনি সময় পাবেন তখন ভিডিওগুলো দেখে দেখে এই সহি শুদ্ধভাবে হরফগুলো উচ্চারণ করতে পারবেন, কায়দাটা পড়তে পারবেন। তারপর আমরা ধারাবাহিকভাবে কোরআনে কারিমের মধ্যে চলে যাব, সেখানে আমরা শব্দগুলো বানান করে রিডিং কিভাবে উচ্চারণ করে পড়তে হয় সেই ক্লাসগুলো ইনশাল্লাহ আমরা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।